নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। মনের জানালায় আমরা আজকে যাকে পেয়েছি আমাদের স্টুডিওতে, তিনি হলেন বিজয়লক্ষ্মী বর্মনের সুযোগ্যা ছাত্রী সুস্মিতা নন্দী। আসুন আলাপ করি দিদির সঙ্গে। নমস্কার দিদি। তোমাকেও স্বাগত। আমাদের স্টুডিও এসে কেমন লাগছে বলুন? ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে। আর তোমাদের মতো গুণী শিল্পীরা সব রয়েছেন। আমার একটু প্রথম চোটে একটু ভয় ভয় করছিল, কিন্তু এখন না, তুমি আমাকে এত কথা বলে ইজি করে নিয়েছেন, আমার আর কোনো অসুবিধা নেই। আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি চন্দননগর থেকে। আচ্ছা আচ্ছা, তো আপনি আজকে কি কি কবিতার ডালি সাজিয়ে এনেছেন আমাদের জন্য? আমি মূলত রবীন্দ্রনাথকে ধরেই আমি এসেছি আঁকড়ে। আমি রবীন্দ্রনাথের একটা ছোট কবিতা দিয়ে আরম্ভ করছি অনুষ্ঠানটা, কেমন? ঠিক আছে, আমরা শুনবো দিদির মুখ থেকে অনেক সুন্দর সুন্দর কবিতা। চলুন শুরু করি রবীন্দ্রনাথ দিয়ে। আজকে আমার বেড়া দেয়া বাগানে বাতাসটি বয় মনের কথা জাগানে। আজকে কেবল বউ কথা কাউ ডাকে, কৃষ্ণচূড়ার পুষ্প পাগল শাখে। আমি আছি তরুর তলায় পা মেলি, সামনে অশোক টগর চাঁপা চামেলি। আজকে আমার বেড়া দেয়া বাগানে বাতাসটি বয় মনের কথা জাগানে। এমনিতর বাতাস বওয়া সকালে নিজেরে মন হাজারো বার ঠকালে। আপনার রেহাই চিত উদাস গানে উড়িয়ে দিলে অজানিতের পানে। চিরদিন যা ছিল নিজের দখলে দিয়ে দিলে পথের পান্থ সকলে। আজকে আমার বেড়া দেয়া বাগানে বাতাসটি বয় মনের কথা জাগানে। ভেবেছি তাই আজকে কিছুই গাবো না, গানের সঙ্গে গলিয়ে মনের ভাবনা। আপনা ভুলে ওরে ভাবন মাদ, দিশনে ভেঙে তোর বেদনা বাঁধ। মনের সঙ্গে মনের কথা গাঁথা সে, গাবো না গান আজকে দক্ষিণ বাতাসে। আজকে আমার বেড়া দেয়া বাগানে বাতাসটি বয় মনের কথা জাগানে। আজকে সত্যি আমার মনে সেই বাতাস জাগানো মন আজকে আবার হয়েছে। আমি এই চ্যানেলে এসে অনুষ্ঠান করছি। বাহ, খুব ভালো লাগলো। আপনার এই আবৃত্তি শুনে আমার মনে পড়ে গেল, আমার যখন প্রথম আবৃত্তি যাত্রা শুরু, তো এই কবিতাটা দিয়ে আমার শুরু হয়েছিল। খুব সুন্দর কবিতাটা। আপনাদের সঙ্গে আজকে আমি রুমা থাকছি। দিদি, এর পরের কবিতা কি শুনবো? পরের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথের দান কবিতাটা। মানে আমি মোটামুটি আমি শুধু আবৃত্তি যে করি তা না, আমি শ্রুতি নাটকও করি, লিখি, আর স্ক্রিপ্ট আমারই। তা আমার না দান কবিতা, রবীন্দ্রনাথের কোটাচারিক বোধহয় দান আছে কবিতা, তাই ওরই মধ্যে একটি কবিতা পড়তে পড়তে আমার মনে হলো যে রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথই, আমার মনে হচ্ছে যেন এই কথাগুলো যদি একটু থাকতো বা আছে বোধহয় নিহিতভাবে, তাই সেই জন্য সেই কথাগুলো দিয়ে আমি দান কবিতাটা একটু সাজিয়েছি একটা শ্রুতি নাটক আকারে। যেহেতু আমি নিজের শ্রুতি নাটক খুব ছোট, কবিতাটাও খুব ছোট, সেটা এটা একটা অভিনব ভাবনা। হ্যাঁ, আমি খুব এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। হ্যাঁ, ঠিক। এটা একটা দেখছি কি কেমন লাগে তোমাদের, দেখো। দুটি চরিত্র, মাসি এবং মাসির বঞ্চি সরোজিনী। সরোজ, সরোজ, বলি ও সরোজিনী। কি কি বলছো কি মাসি? নেমে আয় তাড়াতাড়ি, আমাদের যাবার ট্রেন তো এগিয়ে এলো নাকি? এরপর রওনা হলে ট্রেন পাবো না যে। মাসি, এই আমি এসে গেছি, চলো চলো। নুটু দাদা, আমার এই হাত ব্যাগটা ওখানটিতে রাখো দেখি। ও মা, ও সরোজ, তোর হাতখানা কালি দেখছি যে। কেন মাসি? ও মা, আবার জিগোচ্ছিস কেন মাসি? বিনু বাবা গতকাল তোরে যে এমন সুন্দর কাঁকঞ্জোড়া দিয়েছিল, সে দোকানি হাতে নেই কেন? কিরে, যা শুধুচ্ছি তার উত্তর দে। না না মানে, না মানেটা কি? বিনু বাবার সাথে যাবার আগে দেখা করতে গেলে হাতখানি কালি দেখলে সে কি মনে করবে বল দেখি? বলবে না কাঁকঞ্জোড়া এনে দিলেম যাবে, ভেবেছিলাম হয়তো খুশি হবে। তুলে তুমি নিলে হাতের পরে, গুড়িয়ে তুমি দেখলে ক্ষণিক তরে। সে তুমি কিচ্ছু ভেবো না মাসি, ও আমি সামলে নেব। তা তুমি যে কেমন সামলাবার মেয়ে আমি খুব জানি। হ্যাঁ রে, কাঁকঞ্জোড়া তো বেশ ঘুরিয়ে ফিরিয়ে দেখলি, তারপর তো দেখলাম ঘরে নিয়ে গেলি, পরে দেখেছিলি পছন্দ হয়নি কো? ভালোবাসার দান অমন হালাগুছো করতে নেই রে সরোজ। মাসি, মাসি, তোমার বিনু বাবাই কেবল ভালোবাসতে জানে, দেয় যে জানা কি দশা পায় তাকে, দেওয়ার কথা কেনই মনে রাখে। ও মা, এ আবার কেমন দ্বারা কথা?
পাকা যে ফল পড়লো মাটির টানে, শাখা আবার চাই কি তাহার পানে? বাতাসেতে উড়িয়ে দেওয়া গানে তারি কি আর স্মরণ করে পাখি? দিতে যারা জানে এই সংসারে, এমন করেই তারা দিতে পারে, কিছু না রয় বাকি। সরোজ, সরোজ, ওসব কেতাবি কথা রাখ। বিনু বাবা আর দোকানি কারি দেখলে মনে কত দুঃখ পাবে তা জানিস? নিতে যারা জানে তারাই জানে, বোঝে তারা মূল্যটি কোনখানে। তারাই জানে বুকের রত্নহারে সেই মণিটি কজন দিতে পারে। হৃদয় দিয়ে দেখিতে হয় তারে, যে পায় তারে পায় সে অবহেলে। পাওয়ার মতো পাওয়া যারে কহে, সহজ বলেই সহজ তাহা নহে, দইবে তারে মেলে। তুমি তোমার আশারে গপ্প নিয়ে থাকো, বিনু বাবা এলো বলে। কত যতনেই না তোরে কাকঞ্জোড়া দিয়েছিল, তার মূল্য তুই বুঝলি নে রে সরোজ। বুঝেছি মাসি, বুঝেছি, বুঝেছি বলি না। খুব বুঝেছ? নুটু, নুটু, বাক্সগুলো গুনে গুনে গাড়িতে তোল। তোকে যে ছানার গজা ককানি নিতে কইছিলুম, নিয়েছিস তো বাবা? বাইরের খাবার আমি আবার খেতে পারি নে গো। মাসি, মাসি একটু দাঁড়াও, আমার ভুল হয়ে গেছে গো মাসি। তোমার বিনু বাবা আমায় বলেছে, ভাবি যখন ভেবে না পাই তবে দেবার মতো কি আছে এই ভবে। কোন খনিতে কোন ধনভাণ্ডারে, সাগর তলে কিংবা সাগর পারে, যক্ষরাজের লক্ষ্যমণির হারে, যা আছে তো কিছুই তো নয় প্রিয়ে। তাই তো বলি, যা কিছু মোর দান, গ্রহণ করে করবে মূল্যবান আপন হৃদয় দিয়ে। বাহ, অসাধারণ। মানে ভয়েস মডুলেশনটা এত সুন্দর লাগলো। দুটো চরিত্র বেশ বোঝা গেল যে দুটো আলাদা চরিত্র। খুব ভালো লাগলো দিদি। আচ্ছা, আপনার কাছে শুনছিলাম একটু আগে, আমরা গল্প করছিলাম যে আপনি মঞ্চ নাটকও করেছেন। হ্যাঁ, আমি মানে অনেকটা সময় মঞ্চ নাটকটা বেশি করেছি। কলেজে থাকতে আমাদের ফার্স্ট ইয়ারে আমরা কলেজ থেকে নবান্ন হয়েছিল, নবান্ন নাটকটা হয়েছিল। তা নবান্ন নাটকে তখন আমি নগণ্য একটা ছোট্ট রোল, মানে পাচার হয়ে যাচ্ছে, নারী পাচার, এগুলো তো সব নবান্ন ছিল। মানে তখন মানে উত্তাল ব্যাপার আর কি। হ্যাঁ, তা সেই তা আমাদের আমাদের নাটকটা হয়েছিল বা অবন মহলে, মানে সিএলটি যেটা বলে আর কি, তা ঢাকুরিয়ায়। তা সেখানে শোভা দে এসেছিলেন। তা যাই হোক উনি, তা এবার আমার তখন ওখানে বসে মনে হচ্ছে যে একদম গাদাগাদি দুটো তিনটে মেয়ে খুব ছেঁড়া শাড়ি টাড়ি পরে বসে আছি। আমি আমি তখন মানে রিহার্সাল যখন হয় তখন আমি কিছু করিনি, চুপ করে বসে এরকম করে মুখ গুজে গুজে কান্না। তা এবার যখন ফাইনাল, তখন আমি দেখছি যে শোভা দিয়ে এসেছেন, সব শোভার সেন আর কি। তা তখন আমি ঠিক আছে, দেখি আমি আমার মতন কিছু করি। এখান থেকে তো এখন তো আর আমাকে ধরে বেঁধে কিছু ফেলতে পারবে না। তা যাই হোক আমি কিছু মাইম ইয়ে দিয়েছিলাম আর কি, অভিনয় করেছিলাম। তা যাই হোক সব হয়ে যাওয়ার পরে আমরা লাইন দিয়ে সুমিতাদির নেতৃত্বে শোভাদিকে প্রণাম করতে গেলাম। শোভাদি আমাকে তখন মাথায় হাত দিয়ে বলেছেন, তুই নাটকটা কর, নাটকটা হবে। তাই এরপরে আমি সংস্কৃত নাটকের এরপরে আমি নাটকই করেছি বেশি। আমাকে নাটক পরিচয় দিয়েছে, পরিচিতি দিয়েছে ডিএল রায়ের 150 বছরে শাহজাহান নাটকের জাহানারা চরিত্রটি। আচ্ছা, তার মানে এটা আপনার জীবনের একটা খুব সুখকর স্মৃতি। একদম, মানে আমি ভাবতে গেলে আমার ভীষণ তখন মানে খুব মানে আবেগ এসে যায়, তখন চোখেও জল আসে বা ইয়ে মানে এত। আচ্ছা, এবার আমরা কি শুনবো দিদি? আচ্ছা ঠিক আছে, এবার আমি আবার আরেকটা এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কিছু ইয়ে করছি। হ্যাঁ, এবার এটাও বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের আমি পোস্টমাস্টার অবলম্বনে একটা শ্রুতি নাটকের মতন দাঁড় করিয়েছি, মতন না শ্রুতি নাটকই হবে, দাঁড় করিয়েছি। কি আমার কেবল মনে হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর, আমি এই নাটকটার মধ্যে সবটাই বলা আছে, আমি বলে করে দিচ্ছি। আমি যেটা আমি বলতে চেয়েছি সেটা সম্পূর্ণ এইভাবেই বলেছি। আমার লেখাটার নাম হচ্ছে আমার আধার ঘরের রাজা। কে তুমি যুবক, সৌম্য শান্ত সমাহিত, আমার অঙ্গনে দাঁড়ালে একাকী। আমি তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি না, তুমি আমার মন খারাপের নিঝুম নিঃস্বার তরঙ্গের ওপারে রয়েছ। তোমার দুর্বহ নৈরাশ্যের আধার বয়ে এনেছে তোমার প্রয়াণের এখনই প্রয়াণের কথাটা বলতে চাইছি না। তোমার আমার মনে যে দুর্বহ নৈরাশ্যের আধার বয়ে এনেছে, হৃৎপিণ্ডে যে জমাট অন্ধকার দৃষ্টিপথ রুদ্ধ করে রেখেছে। ওগো অন্তর্যামী, প্রিয়তম আমার, তুমিই পারো তোমার অনন্ত জীবনের দীপশিখাটি জেলে
আমাকে নবজীবনের মুক্তির স্বাদ এনে দিতে। সেই দীপশিখার উদ্ভাসিত আলোয় আমি রতন। আমার আত্মকথন তোমাকে শোনাতে চাই। একবার তোমাকে জানাতে চাই, এই যে আমি বালিকা রতন, পোস্ট অফিস গৃহে চারধারে কেবলই অশ্রুজলে ভেসে ভেসে ঘুরে বেড়াচ্ছি। কেন তুমি ভাবনি আমি নেহাতি বালিকা হলেও একজন নারী? সকালে পোস্টমাস্টারের স্নানের জল নদী থেকে নিঃশব্দে তুলে এনে দিন শুরু হতো আমার। প্রভুর আদেশ প্রতীক্ষায় নীরবে তার মুখের পানে চেয়ে চেয়ে আমি ধীরে ধীরে বড় হয়ে গেলাম। সে কথা তুমি কেন তোমার অবোধ মাস্টারমশাইকে বুঝিয়ে দিলে না? নিঃসঙ্গ প্রবাসে, ঘন বর্ষায় রোগকাতর শরীরের তপ্ত ললাটে যে স্নেহময়ী রতনের কোমল হাতের স্পর্শ রোগ ও যন্ত্রণার নিরসন করল, যথাসময় বৈদ্য ডেকে সারা রাত শিয়রে জেগে পোস্টমাস্টারের জননীর পদ অধিকার করল, পথ্য রেধে তার দাদাবাবুকে রোগশয্যা ত্যাগ করতে সাহায্য করল। ওগো অন্তর্যামী, তোমার হাতের মরণ সাগরের ওপারের জিয়ন কাঠি রয়েছে, তা ছুঁয়ে বলো, আর কি আমি বালিকা রতন থাকি? যখন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপ্রহরের সুকোমল বাতাসে যে নাছরবান্দা পাখি প্রকৃতির দরবারে করুণ স্বরে আবৃত্তির মতো বারবার ডেকে যাচ্ছিল, একটি ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনের গভীরে মানব মূর্তির যে কাঙ্ক্ষা, তা অশিক্ষিত সরল রতনকে দিয়ে কেন পূরণ করলে? কি প্রয়োজন ছিল রতনকে পড়তে শেখানোর, সমস্ত দুপুর খুঙ্গিপুথির সমস্ত যুক্ত অক্ষর উত্তীর্ণ করার? দাদাবাবু ডাকছ? কাঁচা পেয়ারা খাওয়া ফেলে হাঁপাতে হাঁপাতে ছুটে আসি। দাদাবাবু ডাকছ? পোস্টমাস্টার দাদাবাবুর বদলির দরখাস্ত না মঞ্জুর হওয়ার জন্যে দাদাবাবু চাকরিতে জবাব দিয়ে বাড়ি চলে যাচ্ছেন। রাতে আমি রুটি গড়তে রান্নাঘরে গেলাম। হৃদয়ের বন্ধ দুয়ার খুলে চোখের জল ঘরের জীর্ণ চাল ভেদ করে বৃষ্টির জল এক হয়ে মাটির ওপর টপ টপ করে পড়তে লাগলো। রাতে রুটি গড়া অন্য দিনের মতো হলো না। উচ্ছ্বসিত হৃদয়ে কেঁদে উঠে কাঙালিনীর মতো বললে, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে দাদাবাবু? সে কি করে হবে? হায় রে সৃষ্টিকর্তা, নারী হৃদয় তুমিও তো বুঝলে না। সমস্ত রাত স্বপনে জাগরণে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজতে লাগলো। সে কি করে হবে? বর্ষা বিস্ফারিত নদী ধরণীর উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করতে লাগলো। মনে ক্ষীণ আশা, দাদাবাবু যদি ফিরে আসে। মিথ্যা আশাকে দুই বাহু পাশে বেঁধে বুকের ভেতর প্রাণপণে জড়িয়ে ধরে ভ্রান্তি পাশে পড়বার জন্য বৃত্ত আমার ব্যাকুল হয়ে উঠল। যদি এ আমারও হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, গারো ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না কভু। যদি কোনো দিন এ বিনার তারে তব প্রিয় নাম নাহি ঝঙ্কারে, দয়া করে তবু রহিও দাঁড়ায়ে, ফিরিয়া যেও না প্রভু। যদি কোনো দিন তোমারও আহ্বানে সুপ্তি আমার চেতনা না মানে, বজ্র বেদনে জাগায়ও আমারে, ফিরিয়া যেও না প্রভু। যদি কোনো দিন তোমারও আসনে আর কাহারেও বসাই যতনে, চিরদিবসেরও হে রাজা আমার, ফিরিয়া যেও না প্রভু। আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান মনের জানালা। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। নমস্কার, আপনারা দেখছেন টিউলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তোমারই যেন ভালোবাসিয়াছি,
শতরূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি। আপনাকে দিকে দিকে চাইছি, আপনাকে দরকার আজকে, বজ্র মালিক দিয়ে ডাকছি, বাংলা ভাষার মহারাজকে। মনির জানালা, মনির জানালা, মনির জানালা। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের মনের মতো অনুষ্ঠান মনের জানালা। দিদি, আপনার কাছ থেকে শুনে বুঝতে পারছি যে আপনার আবৃত্তি যাত্রা অনেক ছোট থেকে, তার মানে বিজয়লক্ষ্মীদের আশীর্বাদও আপনি পেয়েছেন, তো আপনার কিরকম অনুভূতি হয়? আমি এখানে বলি, সত্যি কথাই তো বলতে হবে, আমি কিন্তু আবৃত্তিটা ছোটতে কাউকে শিখিনি। আমার সঙ্গে ছিল, আমাদের সময় স্কুলে খুব মুখস্থ হতো, কবিতা মুখস্থ বলতে হতো, হ্যাঁ ওই থেকে আর কি। তারপরে আমি এখানে চন্দ্রনগরে বধূ রূপে আসার পরে আমাকে অনেক জায়গা থেকে, যেহেতু আমি নাটকটা করেছি সবাই দেখেছে না, আমাকে খুব নিয়ে যেত সবাই দিকে, সারা বাংলা আবৃত্তি প্রতি। যেহেতু আমি কোনোদিন আবৃত্তিটা সেইভাবে শিখিনি, তখন আমার মনে হতো যে আমি তো জানি না ঠিক টেকনিক্যাল, আমি যেটা করছি আমার বোধ থেকে করছি, এটা কি ঠিক? ঠিক হচ্ছে? হ্যাঁ ঠিক হচ্ছে। তারপরে আমি এই বছর চারেক বিজয়লক্ষ্মীদের কাছে যাচ্ছি, তার আগে আমি নিজে আমার বোধ থেকে। তারপরে আমি এখন দেখলাম যে ঠিক বিজয়লক্ষ্মী আমি ঠিক যেটা বলতে চাই দিদি ঠিক সেইভাবেই শেখাচ্ছেন আর কি। অসাধারণ আবৃত্তি এটাই। আমি আসলে আবৃত্তি করি, কিন্তু যেটা হচ্ছে আমার মূল হচ্ছে নাটক থেকে এসেছি বলে শ্রুতি নাটকটাই আমার। আচ্ছা, এবার আমরা কি শুনবো? এবারও আমি একটি রবীন্দ্রনাথ ঠাকুরকে করে বলছি আর কি, কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের রং রেজিনি, ভীষণ প্রিয় কবিতা, ভালো কবিতা, ভীষণ ভালো কবিতা। শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত, শানিত তার বুদ্ধি, সেন পাখির চঞ্চুর মতো বিপক্ষের যুক্তির ওপর পড়ে বিদ্যুৎ বেগে, তার পক্ষ দায় ছিন্ন করে ফেলে তাকে ধুলোয়। রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে, বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী। আহ্বান স্বীকার করেছেন শঙ্কর। এমন সময় চোখে পড়ল পাগড়ি তার মলিন, গেলেন রংরেজির ঘরে। কুসুম ফুলের ক্ষেত, মেহেদি বেড়ায় ঘেরা, প্রান্তে থাকে জসিম রংরেজি। মেয়ে তার আমিনা, বয়স তার 17, সে গান গায় আর রং বাটে, রঙের সঙ্গে রং মেলায়। বেনিতে তার লাল সুতোর ঝালর, চলি তার বাদামি রঙের, শাড়ি তার আসমানি। বাপ কাপড় রাঙায় আর রঙের বাটি জুগিয়ে দেয় আমিনা। শঙ্কর বললেন, জসিম পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে, রাজসভায় ডাক পড়েছে। কুলকুল করে জল আসে নালা বেয়ে কুসুম ফুলের খেতে। আমিনা পাগড়ি ধুতে গেল নালার ধারে তুঁত গাছের ছায়ায় বসে। ফাগুনের রৌদ্র ঝলক দেয় জলে, ঘুঘু ডাকে দূরের আম বাগানে। ধোয়ার কাজ হলো, প্রহর গেল কেটে। পাগড়ি যখন বিছিয়ে দিলে ঘাসের পরে, রংরেজিনী দেখল তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ, তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে। বসে বসে ভাবলো অনেকক্ষণ। ঘুঘু ডাকতে লাগলো আমের ডালে। রঙিন সুতো ঘরের থেকে এনে আরেক চরণ লিখে দিলে, পরশ পাইনে তাই হৃদয়ের মাঝে। দুদিন গেল কেটে, শঙ্কর এলো রংরেজির ঘরে। শুধালো, পাগড়িতে কার হাতের লেখা? জসিমের ভয় লাগলো মনে। সেলাম করে বললে, পণ্ডিতজি অবুঝ আমার মেয়ে, মাপ করো ছেলে মানুষই, চলে যাও রাজসভায়, সেখানে এই লেখা কেউ দেখবে না, কেউ বুঝবে না। শঙ্কর আমিনার দিকে চেয়ে বললে, রংরেজিনী, অহংকারের পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রীচরণের স্পর্শখানি হৃদয় তলে তোমার হাতে রাঙা রেখার পথে। রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল, আর পাবো না খুঁজে। বাহ, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগছে আপনার আবৃত্তি শুনতে। কিন্তু আপনি মঞ্চ নাটক ছাড়লেন কেন? মঞ্চ নাটক ছাড়লাম ভীষণ, এত রিহার্সাল দিতে হয় না, তো আমার অন্য কাজগুলো হয় না। আমি একটু গল্প লিখি, একটু কবিতাও লিখি। আপনার নিজের লেখা একটা কিছু শোনান। আচ্ছা ঠিক আছে। ছাদ বাগানের একটা বড় টবে লাউ গাছ লকলকিয়ে,
কত বড় পাতা, দিব্যি তাতে ভাত বেড়ে খাওয়া যায়। বীজ ফেলে গাছটি লাগিয়েছিল পাশের বাড়ির মনিদা। প্রভা, টবখানি খালি, লাউ চারা লাগিয়ে দিই। মনিদাকে দেখি আর অবাক হই। বিয়ে করেননি, কি সুন্দর, কি সুঠাম স্বাস্থ্য, মুখের মধ্যে কেমন একটা সরল সরল ভাব। বলেন, ঠাকুর বলেছেন কামিনী কাঞ্চন সর্বনাশের মূল। তাই তো আমি কি মনিদা, উপসী? আগানে বাগানে গাছ লাগাও, পেয়েছো তো উপেক্ষা। মনিদা, মন খুলে ডাকো না। ভোর রাত, তখনও ভোরের গা থেকে অন্ধকারের চাদর সরেনি। সাথে কি ঘন কুয়াশা, রাস্তার এপার ওপার দেখা যায় না। এভাবেই নির্জনে ডাকো, সই। সপ্তর্ষি মণ্ডলের সমস্ত সদস্যরা শব্দ ছাড়াই হেসে ওঠে। বাহ, অপূর্ব আপনার লেখা। আচ্ছা দিদি, এই সমস্ত সংসারের দায় দায়িত্ব সামলে কখনই বা লেখেন আর কখন আবৃত্তি করেন, কখন শ্রুতি নাটক করেন? যদিও এগুলো একটা ভালোবাসার জায়গা, আমাদের অক্সিজেন বলতে পারেন। তো আমি একসঙ্গে অনেকগুলো কাজ করেছি, আমাকে মানে কিন্তু সেই কাজগুলো কিছুই রাখতে পারিনি। আমি কিছুক্ষণ আগে একটা উত্তরীয় দিয়েছিলাম, আমি একটা সময় খুব বাটিক করতাম আর কি, একটু ছবি আঁকতে পারি। এখন যদিও সব আমি করি না, আমি রাত্রি জাগি, ওর 12টার পরে আমার কাজ শুরু হয় আর কি। কারণ সব মানে এই যেহেতু এগুলো লেখালেখি মানে ডিস্টার্ব ওরা, তারপর এদিকে আমাকে কিন্তু সকাল 6টায় ঠিক উঠতে হয়েছে, সেই দিকে কোনো মাপ ছিল না। হ্যাঁ, তাই আমি যেহেতু আমার ভীষণ ভালো লাগার জায়গা এগুলো, আমি এগুলো চালিয়ে গেছে। এখনো তাই, এখন ইদানিং কালে ছেলেরা বড় হয়ে গেছে, তারা চাকরি বাকরি করে, হাজব্যান্ডেরও অনেকটাই বয়স হয়েছে, কিন্তু বলে যে তুমি এখন রাত্রিবেলা এত জাগছো, এটা ঠিক হবে না। কিন্তু আমার এটা অভ্যেস, সারাদিনে না করে এখন তো অঢেল সময় আমার, যখন তখন বসতে পারি। এবার আমরা কি শুনবো, শ্রুতি নাটক না কবিতা? না, আর আমি একটা আমার লেখা কবিতাই বলছি। এটা বৃষ্টি কথা কবিতাটির নাম। এটি মণিকেশ শীল প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। সকাল থেকে তুমুল বৃষ্টি, ঝোড়ো হাওয়া, টিনের চালের উপর বৃষ্টি ফোঁটা কি তীব্র। জানালা দিয়ে হাত বাড়িয়ে লেবু পাতা গরম চা, ছাদ বাগানের গাছেরা মাথা দোলাচ্ছে অবিশ্রান্ত। আমার কেমন বলকে কান্না, স্মৃতির পোশাকে আমি বেরিয়ে পড়ি। অশ্বক্ষুরের কাঁপন যেখানে থেমে যাবে, জীবনের মাত্রা ছাড়ানো উল্লাস যা কিনা পেটের ভিতরে তরল আগুন, তবে কি সবই ফুরবে? প্রতিটি বর্ষণের ফোঁটা মায়ের শেষ নিঃশ্বাস। জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলবে, বৃষ্টিতে ভিজিস না, নতুন জল। বাহ, খুব ভালো লাগলো দিদি আপনার সঙ্গে আজকে আলাপ হয়, এবং আপনার থেকে অনেক সুন্দর সুন্দর কবিতা শুনলাম, শ্রুতি নাটক শুনলাম। আশা করব ভবিষ্যতে আপনাকে আবার আমরা পাবো, আর আপনার লেখা এইভাবে চালিয়ে যান, আরো সুন্দর সুন্দর লেখা চাই। আমাদের অনুষ্ঠান আপাতত আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার।